আমাদের সবথেকে বড় প্রবলেম মানে আজকে আমাদের সমাজে বা বলুন আমাদের কলকাতার বুকে যদি সবথেকে বড় প্রবলেম কিছু থাকে সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিস। ডায়াবেটিক বা সুগার, অনেকে বলে যে সুগার হয়েছে। সুগার তো সবার বডিতেই থাকে, তো সুগার আর ডায়াবেটিক পেশেন্টের মধ্যে তফাৎ কী? খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনাটা খুব জরুরি। ডায়াবেটিক যদি কোনো পেশেন্ট হন, এক্সারসাইজ করলেন, মর্নিং ওয়াক হোক, ভিগোরাস ওয়াকিং হোক বা সাইক্লিং হোক, মানে স্ট্যাটিক সাইক্লিং হতে পারে, শরীরচর্চা স্ট্যাটিক সাইক্লিং হতে পারে। সুইমিং করতে ভালোবাসেন, সুইমিং করুন। নমস্কার কলকাতা, আমি এনাক্ষী। আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে আবার সাক্ষাতে আড্ডায়। আজকে আমাদের যিনি স্পেশাল অতিথি তিনি হলেন আমাদের রিয়েল লাইফ গড। আমরা মনে করি যার কাছে গেলে আমাদের সব রোগ শেষ হয়ে যাবে, তো সেটা আর কেউ নয়, আমাদের ডাক্তারবাবু। আজকে আমাদের ডাক্তারবাবু যিনি আছেন আমাদের সাথে, তার নাম হলো ডক্টর আশিক ইকবাল। চলে আসি তার কাছে। নমস্কার, আমি ডক্টর আশিক ইকবাল, কনসালটেন্ট ফিজিশিয়ান, MBBS MD। আমি দমদমে প্র্যাকটিস করি। আজকে রেডিও ভেনামের এই অনুষ্ঠানে এনাক্ষীদের সাথে রয়েছি। তো আজকে আমরা প্রথম যেটা প্রশ্নতে আসি, সবার আগে আমরা ডাক্তারের কথা ভাবি, হ্যাঁ, তারপরে রোগীতে যাব। তো ডাক্তারের কথা ভাবতে গিয়ে এটাই বলি যে আপনাদের কোনো টাইম শিডিউল হয় না। মানে আমি যদি বলি যে একটা টাইমিং আমাদের যেমন কর্পোরেট লাইফে হয় 10টা থেকে 6টা অবধি ডিউটি করলাম, তারপর বাড়ি চলে গেলাম, তো ডাক্তারের তো কোনো টাইম শিডিউল নেই। তো সেই অনুযায়ী রাত বিরাতে যখন কোনো রোগীর চিকিৎসা করতে যাচ্ছেন, সেই মুহূর্তে আপনার নিজের পরিবার কতটা এফেক্টেড হচ্ছে? পরিবার এফেক্টেড হওয়া বলতে গেলে পরিবারের থেকে হচ্ছে কি নিজের মানে স্বাস্থ্য এফেক্ট হওয়াটাও একটা ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে। ধরুন আপনি রাত্রেবেলা, প্রথম কথা একজন যদি রেগুলার প্র্যাকটিসিং ডাক্তারবাবু হয়, তা ফিরতে ফিরতে একটু রাতই হয়, ঠিক আছে। অনেক সময় 11টা 12টা পেরিয়ে যায়। এবার আপনি পেরিয়ে ফ্রেশ হয়ে খেতে বসলেন, খাওয়া দাওয়া হলো, আর সেই মুহূর্তে একটা হসপিটাল থেকে ফোন এলো যে ডাক্তারবাবু একজন এমার্জেন্সি পেশেন্ট এসছে, দেখতে হবে। সেক্ষেত্রে এই যে খাওয়ার পরে একটা রেস্ট, ঠিক আছে, একটা সাউন্ড স্লিপ, সেটা তো হ্যাম্পার হয়। নিজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হ্যাম্পার হয়, নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে। আর পরিবারের ক্ষেত্রে বলতে গেলে দেখুন, মা বাবারা কিছুটা অভ্যস্ত হয়ে যান থাকতে থাকতে, বা ভাই বোন থাকলে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু যারা তরুণ ডাক্তারবাবু রয়েছেন, ঠিক আছে, অনেকের গার্লফ্রেন্ড রয়েছে, অনেকের নতুন জীবন সঙ্গী নিয়ে এসেছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে মানিয়ে নেওয়াটা একটু দুষ্কর হয়, ঠিক আছে। পারিবারিক খিটিমিটি সব জায়গাতেই লেগে থাকে, ডাক্তারদের জীবনেও সেটা একটা অঙ্গই, ঠিক আছে। ডাক্তাররা যতই আমরা ভগবান বলি, আমরা আসলে তো রক্ত মাংসের মানুষই, ঠিক আছে। সেক্ষেত্রে ওয়াইফের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে সামান্য সমস্যা এগুলো নিয়ে থাকেই, সবার ক্ষেত্রেই থাকে। যদি বলি যে সব থেকে বড় আজকে যদি ভাবা যায় যে ডাক্তাররা সবাই বলে ভয় ভয় থাকে যে আজকে যদি কোনো রুগী মারা যাচ্ছে বা হয়তো তারা বলছে যে বিনা চিকিৎসায় মারা গেছে, এমন পেশেন্ট পার্টির তরফ থেকেও শোনা যায়। তো কেউ মারা গেলে বা কোনো রোগীর কোনো প্রবলেম হলে যখন পেশেন্ট পার্টি এসে যে আক্রমণাত্মক একটা ভাবনা নিয়ে বা বিক্ষোভ নিয়ে এসে জড়ো হয়, সেই ক্ষেত্রটা মাথায় রেখে আপনাদের কি অপারেশন করতে বা চিকিৎসা করার ক্ষেত্রে কোনো দ্বিধা কাজ করে ভেতরে? দেখুন না, যতদিন থেকে চিকিৎসা পরিষেবা ব্যাপারটা, এখন কিন্তু ব্যাপারটা সেবা না, এখন ব্যাপারটাকে পরিষেবা হিসেবে ধরা হয়, যে আমরা কত ভালো পরিষেবা দিচ্ছি। পরিষেবা মানে কোনো কিছুর বিনিময়ে আপনি একটা সেবা দিচ্ছেন, বা আপনি একটা মানে হেল্প করার চেষ্টা করছেন, এরকম ব্যাপার যদি আমরা ধরে নিই। যবে থেকে দেখুন চিকিৎসা ব্যবস্থাটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে চলে এসেছে, তবে থেকে এটাকে পরিষেবা বলেই ধরা হয় তবে থেকে। এবং সেই সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরাও চেষ্টা করেন যে যতখানি রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করা, ততখানি যে আমি যে রেসপন্সিবিলিটি নিয়ে কাজটা করছি সেটা বাড়ির লোককে বোঝানো, ঠিক আছে। ধরুন আপনি একটা ক্রিটিক্যাল সার্জারি করবেন, তো একটা ক্রিটিক্যাল সার্জারি যদি হয়, তাহলে সেই ক্রিটিক্যাল সার্জারির কমপ্লিকেশনস কী কী হতে পারে সেগুলো বাড়ির লোককে বুঝিয়ে রাখাটাও, অর্থাৎ বাড়ির লোককে নিজের কনফিডেন্সে নিয়ে আসাটা, সেটাও ডাক্তারবাবুরই কাজ এবং তার টিমের কাজ। তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে কমিউনিকেশনটাতে একটা গ্যাপ রয়ে যায়, যে আপনি যেটা করতে চলেছেন সেটা পেশেন্টের বাড়ির লোক বা রোগীর বাড়ির লোক ভালো করে বুঝলো না, ঠিক আছে, এবং সেক্ষেত্রে অপারেশন করার পরে একটা কমপ্লিকেশনস হলো, তখন একটা মনোমালিন্য তৈরি হয়, তখন চিকিৎসায় গাফিলতির প্রশ্ন আসে, ঠিক আছে। এবার বিনা চিকিৎসায় মৃত্যু, ঠিক আছে, এটা কতখানি জাস্টিফাইড আমি বলতে পারবো না। এবার ধরুন আপনি একজন এমনই মুমূর্ষু রোগীকে নিয়ে এলেন, ঠিক আছে, যে তাকে তুলতে তুলতে স্ট্রেচারে লিফটে তুলতে তুলতেই পেশেন্ট এক্সপায়ার করে গেল, সেক্ষেত্রে তো তখন কিছু করার নেই, ঠিক আছে। অবশ্যই পেশেন্টের বাড়ির লোকের মানসিক
স্থিতাবস্থার একটা দিক থাকে, যে কোনো মৃত্যুর খবরই আমরা সহজে সঙ্গে সঙ্গে নিতে পারি না। তো তাদের দিক থেকে অনেক সময় এই ধরনের কমপ্লেন আসে, সেটা তখন যেখানে ডাক্তারবাবু রয়েছেন তারা চেষ্টা করেন সেই ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার বা ওনাদেরকে বুঝিয়ে বলার। আর একটা জিনিস যেটা হচ্ছে কি, যে ডেথ অ্যানাউন্স করা, যে কোনো মৃত্যুই দুঃখজনক, ঠিক আছে, বাট ডেথ অ্যানাউন্স করা আমরা কি ওয়েতে কথাটা বলছি সেটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে, ঠিক আছে, পেশেন্টের বাড়ির লোককে বুঝতে। আপনি গেলেন চটজলদি, হ্যাঁ আপনার পেশেন্ট ডেথ হয়ে গেছে, ঠিক আছে, দুম করে বলে দিলেন, এটা অনেকে মেনে নাও নিতে পারেন বা নিতে পারেন না অনেকে। সেটাই ধীরে সুস্থে আস্তে আস্তে বুঝিয়ে বলা বাড়ির লোককে, বা যারা সেনসিটিভ বেশি তাদেরকে একটু অ্যাভয়েড করে, যিনি অভিজ্ঞ মানুষ রয়েছেন বাড়ির বয়োজ্যেষ্ঠ তাকে ডেকে আলাদা করে বুঝিয়ে বলা, এগুলোতে অনেক সময় এই সমস্যাগুলো অনেকখানি মিটে যায়। ইটস অলওয়েজ ডিপেন্ড আপন যে কমিউনিকেশন, মানে একজন ডাক্তারবাবু পেশেন্টের বাড়ির লোকের সাথে কিভাবে কমিউনিকেট করছেন বা পেশেন্টের বাড়ির লোক ডাক্তারবাবুর সাথে কিভাবে কমিউনিকেট করছেন, ইটস আ ভাইসি ভার্সা প্রসেস, এবং সেখানেই অনেকখানি সমস্যা মিটে যায়। বাট যদি কমিউনিকেশনে কোনো সমস্যা থাকে তখন এই ধরনের চিকিৎসায় গাফিলতি বা বিনা চিকিৎসার মৃত্যু এই ধরনের প্রশ্ন ওঠে অনেক ক্ষেত্রে। আচ্ছা, তো অনেক বড় একটা মেসেজ আমরা পেলাম অলরেডি। তো আমাদের কাছে রিয়েল লাইফ গড, মানে আমরা মনে করি ডাক্তারবাবু মানে হচ্ছে সব কিছুর সমাধান। তো সেখান থেকে আমরা নেগেটিভ কিছু বা তার দ্বারা কিছু হয়নি এটা এক্সপেক্ট করি না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মানে পরিস্থিতি বা সিচুয়েশন এমনভাবে তৈরি হয়ে যায় যেখানে আমরা মানে সেই মরণাত্মক ঘটনা বা সেই ডেথ জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হই। এমন নয় যে ভগবান যাকে আমরা মানছি সে কোনো ভুল করতে পারে না বা তার দ্বারা সব কিছুই সফল হয়ে যাবে। তো সেটা আমাদের মাথায় রেখে এগোতে হবে। সেটা আমাদের মাথায় রেখে এগোতে হবে। তো আসবো পরের প্রশ্নে। ডায়াবেটিক বা সুগার, অনেকে বলে যে সুগার হয়েছে। সুগার তো সবার বডিতেই থাকে। তো সুগার আর ডায়াবেটিক পেশেন্টের মধ্যে তফাৎ কি? সুগার হয়েছে এটা একটা লেম্যানস টার্ম, ঠিক আছে, মানে একজন সাধারণ মানুষ তিনি রক্তের পরীক্ষা করলেন, তাকে ল্যাব থেকে বলা হলো যে আপনার সুগারটা বেশি রয়েছে, তা আপনি একবার ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করবেন বা ডাক্তারবাবুকে দেখাবেন। সুগার, কার্বোহাইড্রেট, গ্লুকোজ আমাদের প্রত্যেকের শরীরেই আছে, এটা শরীরেরই একটা অঙ্গ। কিন্তু ডায়াবেটিক বা ডায়াবেটিস এটা আমরা কখন বলি? এটা আমরা তখনই বলি যদি ফাস্টিং ব্লাড সুগার, ধরুন 12 ঘন্টা মানে রাত্রেবেলা খাওয়ার 12 ঘন্টা পরে মানে আপনি আর কিছু খেলেন না, খালি পেটে থাকলেন, সেই সময় যে আপনি রক্তের পরীক্ষাটা করছেন সেই ব্লাড সুগার যদি 110-এর উপরে থাকে, পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড গ্লুকোজ মানে দুপুরবেলায় আপনি যে রেগুলার মিলটা নেন সেটা খাওয়ার শেষ করার 2 ঘন্টা বাদে আপনার যে ব্লাড গ্লুকোজ থাকছে সেটা যদি 150-এর উপরে থাকে, HbA1c লেভেল, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন যেটা আমরা বলি, যেটা যদি 6.5-এর উপরে থাকে, তখন আমরা বলি যে পেশেন্ট ইজ রিলেটেড টু ডায়াবেটিস মেলাইটাস বা ওনার ডায়াবেটিস মেলাইটাস রয়েছে। আসল রোগটা হলো ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, ডায়াবেটিস রিলেটেড আরেকটি রোগ রয়েছে ডায়াবেটিস ইনসিপিডাস, সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা, তার সাথে ডায়াবেটিস মেলাইটাসের কিন্তু সম্পর্ক নেই। ডায়াবেটিস ইনসিপিডাস তার বাংলা হচ্ছে বহুমূত্র রোগ, সেটা কিন্তু অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের অভাবের জন্য ঘটে, সেটা সম্পূর্ণই আলাদা একটা রোগ। আর যেটা নিয়ে আপনি বলছেন বা সুগার হয়েছে যেটা আমরা বলি, সেটা অ্যাকচুয়ালি ডায়াবেটিস মেলাইটাস, এর বাংলা হলো মধুমেহ রোগ। আচ্ছা। তো এই মধুমেহ রোগ বা ডায়াবেটিসের সিমটমস কি, মানে আমরা একটা পেশেন্টকে দেখে কি করে বুঝবো? ডায়াবেটিসের এইজ ওল্ড সিমটমস, ডায়াবেটিস মেলাইটাসের 3টি, যেটা আমরা একদম বইয়ের প্রথমেই পড়ি, সেটা হলো পলিডিপসিয়া, পলিফেজিয়া, পলিইউরিয়া, অর্থাৎ অতিরিক্ত পরিমাণ খিদে, ঠিক আছে, বারবার টয়লেট পাচ্ছে এরকম মনে হচ্ছে, প্রস্রাব করতে যাচ্ছেন, এবং খাওয়ার ইচ্ছে প্রকাশ করা, তেষ্টা পাওয়া বারবার, এইগুলোই ডায়াবেটিকের প্রিলিমিনারি সিমটমস যেগুলো বইয়ে লেখা রয়েছে। এবার এর সাথে ধরুন অনেকের প্রচণ্ড শারীরিক দুর্বলতা মনে হতে পারে, ঝিমুনি ভাব লাগতে পারে, এই ধরনের সিমটমসগুলোও থাকে। সেক্ষেত্রে প্রিলিমিনারি এই ধরনের সিমটমস নিয়েই মানুষজন আসেন, যে দুর্বলতা, বারবার ইউরিন হচ্ছে, খিদে পাচ্ছে প্রচণ্ড, ঠিক আছে, এবং আমি একটু মোটা হয়ে যাচ্ছি, অনেক ক্ষেত্রে এটাও থাকে। ওবিস পেশেন্ট যারা থাকে, ঠিক আছে, যে কোনো ওবিস পেশেন্ট যারা রয়েছেন, ঠিক আছে, তারা এই ধরনের ডায়াবেটিস মেলাইটাস বলুন, থাইরয়েড ডিসঅর্ডার বলুন, এগুলো অ্যাকচুয়ালি কিছুটা হলেও লাইফস্টাইল ডিসঅর্ডার। এগুলোকে আমরা আমাদের পরিভাষায় বলি নন কমিউনিকেবল ডিজিজেস, ঠিক আছে। তো এগুলো লাইফস্টাইল ডিসঅর্ডার। তো লাইফস্টাইল ডিসঅর্ডার
যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে, এবং যারা ওবিস পেশেন্ট বিশেষ করে আমি বলছি, বিকজ ওবেসিটি যাদের রয়েছে তাদের আরও বেশি করে এই ধরনের ডায়াবেটিস বলুন বা থাইরয়েড বলুন, এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ডায়াবেটিসের জন্য কি কোনো স্পেসিফিক এজ হয় নাকি সবারই হতে পারে? এবং ডায়াবেটিসের জন্য এজ সেরকমভাবে হয় না, এবং জুভেনাইল ডায়াবেটিসও হয়। জুভেনাইল বলতে আমরা যারা বুঝি ধরুন 12 বছরের নিচে যারা রয়েছে, ঠিক আচ্ছা। আছে। জুভেনাইল ডায়াবেটিসও যেরকম হয় 18 থেকে 80 যে কোনো বছর বয়সের লোকেরই ডায়াবেটিস হতে পারে। এবার ডায়াবেটিসের ব্রড স্পেকট্রামে যদি আমরা বলি দুটোই ভাগ আমরা জানি। সাধারণ মানুষের জন্য যদি আমি বলি টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হলো সেটা যেখানে আপনার মানে প্যানক্রিয়াসের বিটা সেলগুলো একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এখানে ইনসুলিন উৎপন্নই হচ্ছে না। আচ্ছা। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে একটাই উপায় চিকিৎসা করা, যে সেক্ষেত্রে ইনসুলিন আপনাকে দিতে হবে বাইরে থেকে। আচ্ছা। এছাড়া অন্য কোনো উপায় নেই। এবার টাইপ 2 ডায়াবেটিস যেখানে প্যানক্রিয়াসে বিটা সেল রয়েছে, সেখানে ইনসুলিন সেভাবে রিসেপ্টরগুলো কাজ করছে না, ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে ক্ষরণ হচ্ছে না, সেক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস হয়। এবং সেক্ষেত্রে আপনার ওরাল মেডিকেশনসও রয়েছে, ইনসুলিনও রয়েছে, দুটো অপশনই থাকে। ওরাল মেডিকেশনসে যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে তখন আমরা ইনসুলিনের দিকে যাই, কিন্তু মানুষের একটা ভয় থাকে সুচ ফোটানো নিয়ে রেগুলার। এই সুচ ফোটানো রিলেটেড যে কমপ্লিকেশনসগুলো থাকে সেগুলো একটা সমস্যা ক্রিয়েট করে মানুষের মধ্যে। তার জন্য প্রথমে আমরা ওরাল মেডিসিন দিয়েই ট্রাই করি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। যদি সেক্ষেত্রে ওরাল মেডিসিন ফেল করে, যে ওনার সুগার কন্ট্রোলে থাকছে না, সিমটমস দেখা যাচ্ছে, তখন সেক্ষেত্রে ইনসুলিনে আমরা শিফট করি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে। তো ডায়াবেটিস হলে মেনলি রোগীর কি কি ক্ষতি হতে পারে, মানে তার আগামী দিনে কি কি প্রবলেম হতে পারে? কারণ ডায়াবেটিস ইজ এ ফার্স্ট গ্রোয়িং ডিসঅর্ডার। ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে যেখানে এত বিপুল জনসংখ্যা, এখানে ডায়াবেটিক পেশেন্টদের সংখ্যাও অনেক বেশি। প্রথম কথা একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আপনার ডায়াবেটিক পেশেন্টদের থেকেও কিন্তু প্রি ডায়াবেটিক পেশেন্ট যারা, যাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা রয়েছে, সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। যারা ডায়াবেটিক তারা হচ্ছে গিয়ে টিপ অফ আইসবার্গ, মানে হিমশৈলের চূড়া মাত্র, ঠিক আছে। হিমশৈল আপনি আইসবার্গটাকে যদি ভাবেন সেটা অনেক বেশি। এবার এই প্রি ডায়াবেটিক আর ডায়াবেটিক কারা, এটা বোঝাটা সব থেকে জরুরি। প্রি ডায়াবেটিক হলেন তারা যাদের HbA1c লেভেল 6.5 এর নিচে রয়েছে। ধরুন 6 থেকে 6.5 এর মধ্যে যারা বিলং করছেন, HbA1c গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন লেভেল, সেক্ষেত্রে আমরা 3 মাসে সুগারের কন্ট্রোল কীরকম থাকছে এরকমভাবে বুঝিয়ে থাকি পেশেন্টদেরকে, রোগীদেরকে। পুয়ার কন্ট্রোল, ফেয়ার কন্ট্রোল, অ্যাভারেজ কন্ট্রোল, তার কিছু ভাগ রয়েছে। 6.5 এর নিচে যারা রয়েছেন তারা প্রি ডায়াবেটিক, এবং যার ধরুন পরপর দুটো HbA1c রিডিং যেটা 3 মাসের অন্তরে করা হয়, 6.5 এর উপরে এলো তারা ডায়াবেটিক, ঠিক আছে। প্রি ডায়াবেটিকদের ক্ষেত্রে ডায়েটারি মডিফিকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ডায়েটারি মডিফিকেশনও যেরকম ইম্পর্টেন্ট, ওষুধপত্রও দরকার। এবার যদি আমরা আসি কমপ্লিকেশনসের দিকে, ডায়াবেটিস এমন একটা রোগ যেটা আমি আমার নর্মাল পেশেন্টদের ক্ষেত্রেও বলে থাকি যে মাথার চুল থেকে পায়ের নখ অবধি যে কোনো অর্গ্যানকে এফেক্ট করতে পারে। কারণ ডায়াবেটিসের সব থেকে বড় যেটা সমস্যা, ডায়াবেটিস হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়, ঠিক আছে। কোষের এজিং অনেক বেশি হতে থাকে। আমাদের শরীর ইউনিট হলো একটা কোষ, সেই সেলগুলোর এজিং অনেক তাড়াতাড়ি হতে থাকে। তো ফলে যে কোনো সমস্যাই হতে পারে। এবার যদি আমরা মাথা থেকে পা অবধি ভাবি কীরকমভাবে সমস্যাগুলো হয় সেটা যদি বলি, যেমন চোখ, ঠিক আছে, চোখের দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে, ছানি পড়ার সম্ভাবনা অনেক বেশি, তাড়াতাড়ি ছানি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। আপনি সোয়েটিং যদি ভাবেন, ঠিক আছে, অতিরিক্ত ঘাম হতে পারে বা ঘাম নাও হতে পারে, বিকজ ডায়াবেটিসের একটা কমপ্লিকেশনস হচ্ছে নিউরোপ্যাথি। সোয়েটিং এই যে ব্যাপারটা, ঘাম হওয়া, এটা কন্ট্রোল করে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবার যদি অটোনমিক নিউরোপ্যাথি হয় ডায়াবেটিস থেকে, তাহলে সেখান থেকে আমাদের এই ঘাম, অতিরিক্ত পরিমাণ ঘাম হওয়া বা ঘাম হচ্ছে না, এই ধরনের সমস্যা হতে পারে। এর পরবর্তী যে ব্যাপারটা সেটা হলো ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথির যেটা পরবর্তী একটা পার্ট থাকে, সেটা হচ্ছে কি আমাদের ব্লাড প্রেশার বা হার্ট রেট। ব্লাড প্রেশার বা হার্ট রেটের তারতম্য ঘটতে পারে। যেমন আপনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে যখন উঠছেন তখন আপনার ব্লাড প্রেশার অনেক ফল করে গেল। যদি ডায়াবেটিস থেকে অটোনমিক নিউরোপ্যাথি হয়, তাহলে সেক্ষেত্রে হার্টের এই হার্ট রেট কমে যাওয়া, তারতম্য হওয়া, ব্লাড প্রেশারের তারতম্য হওয়া, এগুলো ঘটতে পারে। পরেরটা যদি আমরা ভাবি, ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যাথি হতে পারে। গ্যাস্ট্রোপ্যাথি কীরকম, আমরা যখন খাচ্ছি খাবার খাদ্যনালী থেকে স্টোমাক হয়ে অন্ত্রে পৌঁছায় হজমের মাধ্যমে। তো এই মুভমেন্টটাকে আমরা, খাবারটা যে নামছে, এই মুভমেন্টটাকে আমরা পেরিস্টলটিক মুভমেন্ট বলি। এই পেরিস্টলটিক মুভমেন্ট এফেক্ট হতে পারে, স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে খাওয়ার পরে পেট ফুলে যাওয়া, খাবার হজম না হওয়া, এই ধরনের সমস্যাগুলো পেশেন্ট কমপ্লেন করতে পারে। সেটাকে আমরা ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যাথি বলি। আচ্ছা।
এর পরের যে সমস্যাটা হতে পারে, যেটা আমি ডায়াবেটিকের সিমটমই প্রথমে বলেছি, বাউল ব্লাডার মুভমেন্টের প্রবলেম হতে পারে, বারবার টয়লেট যেতে হচ্ছে, মানে আমাদের প্রস্রাব করার সময় যে পেশিগুলো কাজ করে, সেই মাংসপেশিগুলোতেও তো নার্ভাস সিস্টেমের মানে নার্ভ থাকে, সেই নার্ভগুলো যদি এফেক্টেড হয় সেক্ষেত্রে আপনার ইউরিন ক্লিয়ার হবে না। উনি একবার ইউরিন করতে যাওয়ার পরে যতটা ক্লিয়ারলি ইউরিনটা হওয়া উচিত, মানে একবার নর্মালি একটা মানুষ যদি ইউরিন পাস করেন তার সেন্সেশন এলে তারপরে মূত্রথলিতে ইউরিনারি ব্লাডারে 30 ml অব্দি ইউরিন থাকতে পারে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। যদি তার থেকে বেশি থাকে, ইউরিন যদি ঠিক মতো ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলে বারবার ইউরিন পায়। আপনি ইউরিন করে এলেন কিন্তু আপনার তো ইউরিন জমের থেকে যাচ্ছে, সেটা একটা সেন্সেশন বারবার আসছে। মলত্যাগের ক্ষেত্রেও সমস্যা হতে পারে, ঠিক আছে, বারবার পটি লাগছে, মল ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে। এই ধরনের সমস্যাকে আমরা মলত্যাগের ক্ষেত্রে বিশেষ করে সমস্যাটা থাকে, সেক্ষেত্রে আমরা ইরেগুলার বাউল হ্যাবিট বলি, সেই সমস্যা থাকতে পারে। আরেকটা যেটা সব থেকে বড় কমপ্লিকেশনস, এবং যে কমপ্লিকেশনসগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন, ধরুন লং টার্ম ডায়াবেটিক, 10 বছর তার সুগার রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সুগার আনকন্ট্রোল থাকছে, যে সমস্যাগুলো নিয়ে আসেন সেগুলো হলো এই দুটো হাত এবং দুটো পা। এই দুটো হাতের তলায় ঝিঝি ধরছে, হাতের তলায় জ্বালা পোড়া করছে, পায়ে অবশ হয়ে আসছে, পায়ের তলায় ঝিঝি ধরছে, এই সমস্যাগুলো নিয়ে আসেন। কোমর থেকে নিচের দিকের পায়ের তলার দিকটা অবশ হয়ে আসছে, এই ধরনের সমস্যা নিয়ে আসেন। এটাকে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি বলে। এই পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে লং টার্ম যদি আপনার সুগার থাকে এবং যদি সেটা আনকন্ট্রোল থাকে, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং আসেও এই ধরনের কমপ্লিকেশনস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন। এবারে পেরিফেরাল নিউরোপ্যাথি থাকার পরে যাদের পেরিফেরাল নিউরোপ্যাথি রয়েছে তাদের সবার কি খুব ক্ষতি হবে? নর্মালি হয় না। ওষুধপত্র খেলে, সুগার কন্ট্রোলে থাকলে এবং এই নার্ভের কিছু ভিটামিন পাওয়া যায়, সেগুলো দিলে এই সমস্যা কমে যায়, কম থাকে, পুরোপুরি কিওর হয়ে যায় না কিন্তু অনেকখানি কমে যায়, 70-80% কিওরেবল অবস্থায় থাকে। কিন্তু এই পেরিফেরাল নিউরোপ্যাথি থাকা অবস্থায় যেটা সব থেকে বড় কমপ্লিকেশনস হতে পারে সেটা হচ্ছে ডায়াবেটিক ফুট আলসার। ডায়াবেটিক ফুট আলসার থেকে কিন্তু কমপ্লিকেশনসের লেভেল যদি সেই জায়গায় পৌঁছয়, তাহলে কিন্তু আঙুলও কেটে বাদ যাওয়ার সম্ভাবনা থাকে, এবং অনেক ক্ষেত্রে বিলো টো অ্যাম্পুটেশন হয়ে যায়, মানে গোড়ালি থেকে পায়ের নিচের দিকটা বাদ দিতে হবে যদি। এবং তার মূল কারণ হলো এই যে আমাদের পায়ের তলার দিকে যে নার্ভগুলো রয়েছে, সেই নার্ভগুলোতেও তো ব্লাড সাপ্লাই হয়। সেই নার্ভগুলোতে যখন ব্লাড সাপ্লাই হয়, সেক্ষেত্রে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে সেই নার্ভগুলোতে ব্লাড সাপ্লাই কমে যায়, তখন সেখানে সেন্সেশনও কমে যায়। তো হঠাৎ করে কোনো পিন ফুটলে বা হঠাৎ করে ধরুন কোনো গরম জিনিস পড়ে গেলে পায়ের তলায়, ঠিক আছে, সেটা আনসিন অবস্থায় রয়ে যায়। পেশেন্ট অনেক সময় ফিল করতে পারে না, সেরকম সেন্স পায় না, ব্যথার সেন্সেশন সেরকম পায় না, বা জ্বালা পোড়া করছে সেরকম সেন্সেশন অনেক ক্ষেত্রে কমে যেতে পারে। তো তখন যেটা হয়, সেই ক্ষত যদি আনডায়াগনোসড অবস্থায় রয়ে যায় বা আনসিন অবস্থায় রয়ে যায়, সেক্ষেত্রে, এবং ডায়াবেটিসের একটা বড় সমস্যা, এটা নর্মালিও রোগীরা আমাদের কাছে নিয়ে আসেন, যে সুগার থাকলে ইনফেকশন সহজে কমে না, কারণ লোকাল ইমিউনিটি কমে যায়। সেক্ষেত্রে সেখান থেকে একটা বড় আলসার সৃষ্টি হতে পারে, এবং সেই আলসার যেরকমভাবে ছড়াবে সেরকমভাবে তার কমপ্লিকেশনস দেখা যেতে পারে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে যে যদি ডায়াবেটিস আমাদের বলে যে একটা রোগ যেটা হয়, কিন্তু এটা কি শুধুমাত্র কোনো কারণের জন্য হয় নাকি এটা জেনেটিক্যালি? দেখুন, ডায়াবেটিস হওয়ার পেছনে জেনেটিক ফ্যাক্টর অবশ্যই রয়েছে। যদি মা বা বাবার তরফে ডায়াবেটিস থাকে, ফাদার মানে পেরেন্টসের মতো যদি ডায়াবেটিসের সিমটমস থাকে বা ডায়াবেটিক হন, তাহলে তার ছেলে বা মেয়ের ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা সবসময় থাকে। শুধুমাত্র কিন্তু জেনেটিক ফ্যাক্টর রয়েছে এরকম না, বিকজ ইটস আ লাইফস্টাইল ডিসঅর্ডার, ঠিক আছে। এবং সেক্ষেত্রে কিন্তু যারা সিডেন্টারি লাইফস্টাইল, হয়তো মা বাবার কারোর সুগার নেই কিন্তু তার লাইফস্টাইলটাই এরকম পেশেন্টের, তিনি প্রচণ্ড সিডেন্টারি লাইফস্টাইল ডিল করেন, ডেস্ক জব করেন, ঠিক আছে, খাবার দাবারের মধ্যে প্রচণ্ড জাঙ্ক ফুড খান, ঠিক আছে, বাইরের খাবার দাবার করেন, অ্যাডিকশনের মধ্যে ধরুন প্রচুর পরিমাণে ধূমপান করেন, ঠিক আছে, এবং অ্যালকোহলে মারাত্মকভাবে অ্যাডিক্টেড, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু তার বাবা বাবার যদি ডায়াবেটিকের হিস্ট্রি নাও থাকে, মা অথবা বাবার, বাট মানে জেনেটিক কোনো হিস্ট্রি নেই, বাট ডিউ টু ইরেগুলার লাইফস্টাইল তারও কিন্তু তিনি ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত হতে পারে। আচ্ছা, মানে জেনেটিক্যাল তো হয়ই, তা বাদে এটা এই ক্ষেত্রে হতে পারে। লাইফস্টাইল ইজ আ বিগ ফ্যাক্টর, এবং আরো অনেকগুলো ফ্যাক্টর থাকে, এইজ অনেক ক্ষেত্রে ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা,
কিছু কিছু ইনফেকশনস হতে পারে, যেমন প্যানক্রিয়াসে কোনো ইনফেকশন হলো, অগ্নাশয়ে কোনো ইনফেকশন হলো, প্যানক্রিয়াটাইটিস হলো, সেখান থেকে তারপরে বিটা সেলগুলোর কার্যক্ষমতা কমে গেল, এখান থেকে ইনসুলিন ক্ষরণ হয়, সেখান থেকে তার ফলে পেশেন্ট ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। বা প্যানক্রিয়াসে কোনো টিউমার হলো, সেক্ষেত্রে কোনো সমস্যা ঘটলে, বিটা সেলগুলো ক্ষতিগ্রস্ত হলে, সেখান থেকেও পেশেন্ট ডায়াবেটিস আক্রান্ত হতে পারে। আচ্ছা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনাটা খুব জরুরি। ডায়াবেটিক যদি কোনো পেশেন্ট হন, খাবার দাবার মেনে চলাটা খুব দরকার। এবার যদি একটা জেনারেলাইজ ডায়েট চার্ট নিয়ে আমি বলি, তাহলে সেরকম অনেক পেশেন্টই আমাদের কাছে আসেন, ডাক্তার কী খাবার খাবো ডায়াবেটিসের ক্ষেত্রে। ডায়াবেটিসের ক্ষেত্রে আপনি খাবার যদি বলেন, ঠিক আছে, একটা নর্মাল ইন্ডিভিজুয়াল 30 to 40 ইয়ার্স এজ, ঠিক আছে, তার বডি ওয়েট ধরে নিন 6 to 70 কেজি, ঠিক আছে, অ্যাভারেজ মোটামুটি। বডি ওয়েট মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রথমেই বললাম যে ওবিস পেশেন্ট যারা থাকেন বা ওবেসিটি যাদের রয়েছে, ঠিক আছে, তাদের বিএমআই, বডি মাস ইন্ডেক্স, ঠিক আছে, বডি মাস ইন্ডেক্স যদি 18.5 থেকে 24.5 এর মধ্যে থাকে, তাহলে সেটা নর্মাল। বাট যদি 24.5 এর থেকে উপরে উঠতে থাকে, তো সেটাকে তাদেরকে আমরা প্রি ওবিস, পরবর্তী ক্ষেত্রে ওবিস এরকম বলে থাকি আমাদের পরিভাষায়। তো প্রথম কথা, বডি মাস ইন্ডেক্স মেনটেন করাটা, বিএমআই মেনটেন করাটা, এবং সেটার ক্ষেত্রে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশান, তার ক্ষেত্রে অবশ্যই খাদ্যাভ্যাস পরিবর্তন যেরকম জরুরি, তার সাথে সাথে এক্সারসাইজ করা, নিজেকে ফিট রাখা, এটাও জরুরি। আরেকটা জিনিস হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আমাদের ডে টু ডে লাইফে যা স্ট্রেস রয়েছে, স্ট্রেস ম্যানেজ করাটাও কিন্তু জরুরি, এবং সেক্ষেত্রে মেডিটেশনের একটা বড় ভূমিকা রয়েছে, বা যোগার একটা বড় ভূমিকা রয়েছে। এগুলো করাটা অবশ্যই জরুরি। আর যদি ডায়েট চার্টের মধ্যে আসি, তাহলে আপনি আপনার দিনটা, প্রথম কথা, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, যে কোনো ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবং সকালবেলাটা আপনি যখন শুরু করছেন, তখন প্রথমেই শুরুতে আপনি 1 গ্লাস উষ্ণ গরম জল নিতে পারেন, তাতে মেথি ভিজিয়ে খেতে পারেন, বা মোরিঙ্গা পাউডার, যেটা বেসিক্যালি সজনে পাতার ডাস্ট, ঠিক আছে, সেই পাউডার ভিজিয়ে খেতে পারেন। এইগুলো খাওয়াতে কী হয়, এগুলোর কিছু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে কি, আপনার শরীরে যে টক্সিক প্রোডাক্টসগুলো রয়েছে, যেগুলো তৈরি হচ্ছে ডে টু ডে লাইফে, সেটা স্মোকিংয়ের থেকে হোক, অ্যালকোহলের থেকে হোক, বা এক্সেসিভ স্ট্রেসের থেকে হোক, সেইগুলোকে নিউট্রালাইজ করা। সেগুলোকে নিউট্রালাইজ করলে কী হয়, আমাদের সেলগুলো রিজেনারেট করে, ঠিক আছে, এবং সেলের এজিং কমতে থাকে। এটা আপনি প্রথম সকালবেলা তখন 7টা থেকে 8টার মধ্যে ঘুম থেকে উঠে আপনি প্রথমে এটা করলেন। এই মানে 1 গ্লাস উষ্ণ গরম জলে আপনি মোরিঙ্গা পাউডার ডাস্ট অথবা মেথি ভিজিয়ে খেলেন। খাওয়ার পরে একটা 30 to 45 মিনিটস আপনি একটা এক্সারসাইজ করলেন, মর্নিং ওয়াক হোক, ভিগোরাস ওয়াকিং হোক, বা সাইক্লিং হোক, মানে স্ট্যাটিক সাইক্লিং হতে পারে, শরীরচর্চা, স্ট্যাটিক সাইক্লিং হতে পারে। যদি সুইমিং করতে ভালোবাসেন, সুইমিং করুন, এটা করলেন। দেন তারপরে আপনি ব্রেকফাস্টে এলেন। ব্রেকফাস্টে অবশ্যই আপনি ধরুন নর্মাল যদি ডায়াবেটিক পেশেন্ট হন, ঠিক আছে, সেক্ষেত্রে কার্বোহাইড্রেটস মেনটেন করাটা একটা বড় ইস্যু। কার্বোহাইড্রেটসের মধ্যে একটা জিনিস বুঝতে হবে, সিম্পল কার্বোহাইড্রেট, যেটা নর্মাল গ্লুকোজ বা হতে পারে, একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিন্তু যারা সুগারের পেশেন্ট রয়েছে তারা খেতে পারেন পরিমিত পরিমাণে, কারণ গ্লাইসেমিক ইন্ডেক্স ফ্যাক্টর করে। গ্লাইসেমিক ইন্ডেক্স কি? একটা খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 100 গ্রাম গ্লুকোজের পরিমাণে সেই খাবারটি কতখানি তার গ্লুকোজ কন্টেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে সকালবেলা ব্রেকফাস্টে আপনি 2টো রুটি নিলেন, এবং তার সাথে সবজি খেতে পারেন, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি আপনারা খেতে পারেন। এবার এই সবজির মধ্যে যেটা হচ্ছে কি, আমাদের বাঙালিদের বিশেষ করে একটা ট্র্যাডিশন রয়েছে আলু খাওয়া, ঠিক আছে, তো আলু, কচু, যেগুলো মাটির তলার সবজি, সেগুলোকে অ্যাভয়েড করাটা সবসময় জরুরি। তাহলে রুটি আর সবজি দিয়ে আপনি ব্রেকফাস্টটা করলেন। দেন আপনার দুপুরের লাঞ্চে চেষ্টা করুন 12টা থেকে 2টোর মধ্যে করার। 12টা থেকে 2টোর মধ্যে দুপুরের লাঞ্চে আপনি যদি ভাত খেতে ভালোবাসেন, তাহলে আপনি 1 কাপ 60 to 75 গ্রামস পরিমাণ ভাত নিতে পারেন, ঠিক আছে। এই ভাতের মধ্যে অবশ্যই হোয়াইট রাইসের থেকে ব্রাউন রাইস বেশি এফেক্টিভ এই কারণে, কারণ ব্রাউন রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্সটা হোয়াইট রাইসের থেকে কম, সেই জন্য। তার সাথে অবশ্যই পরিমিত পরিমাণে আপনি সবজি নিন। আগেই বললাম, আলু, কচু, মাটির তলার সবজি ছাড়া এর সাথে আপনি উচ্ছে, করলা এগুলো রাখতে পারেন ভাজার মধ্যে, হালকা ভাজার মধ্যে। এবং তার সাথে আপনি প্রোটিন পর্যাপ্ত পরিমাণে নিতে পারেন। প্রোটিনের মধ্যে আপনি যেটা নিতে পারেন, লিন প্রোটিন যেটা বলি আমরা, লিন প্রোটিন, যেমন চারা মাছ, ঠিক আছে, বা চিকেন ব্রেস্ট, এটা নিতে পারেন, বা 2টো বয়েলড এগ নিতে পারেন, ঠিক আছে, কুসুম ছাড়া বয়েলড এগ নিতে পারেন। কুসুমটা আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে ওটা
ফ্যাটের পরিমাণ বাড়াইলে বা লিপিড প্রোফাইলে কিছুটা এফেক্ট করতে পারে। এই গেল আপনার লাঞ্চ, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আপনার আফটারনুনে আপনি হালকা লিকার চা খেতে পারেন, ঠিক আছে, দুধ ছাড়া। যে অনেকে দুধ হজম করতে পারেন না, ল্যাকটোজ ইনটলারেন্স থাকতে পারে, দুধ ছাড়া লিকার চা খেতে পারেন। তার সাথে আপনি একটু মুড়ি খেতে পারেন, ঠিক আছে, এটা নিলেন। বা এছাড়া আপনি তার আগে একটু ফল খেতে পারেন, ঠিক আছে। আর ফল কি কি আপনি খেতে পারেন? আপেল, পেয়ারা, মানে ফলের ক্ষেত্রে সব নাশপাতি। ফল খাওয়া যায় না। ফলের ক্ষেত্রে যেরকম যে ফলগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম, ঠিক আছে, যেমন ধরুন আপেল, পেয়ারা, নাশপাতি, ঠিক আছে, এগুলো আপনি খেতে পারেন। এবার আচ্ছা। অ্যাভয়েড করতে বলবো যে ফলগুলো বা যেগুলো রেগুলার খাওয়া উচিত, আপনি অল্প স্বল্প খেতে পারেন। আম খেতে পারেন, লিচু খেতে পারেন, সপেদা, ঠিক আছে, আঙুর, এগুলো আপনি খেতে পারেন। এগুলো কম পরিমাণে কম খাবেন, পরিমাণে। ঠিক আছে। আপনি এক আধ দিন খেলেন তাতে আপনার সুগার যে প্রচুর হেরফের ঘটে যাবে এরকম না, ঠিক আছে। এই আপনার ইভিনিং এবং আফটারনুন গেল। রাত্রেবেলাটায় সেম। আইদার আপনি যদি বেটার হচ্ছে গিয়ে রুটি খাওয়া, বাট অনেকের ক্ষেত্রে যাদের বললাম যে ইররেগুলার বাউল সিনড্রোম যাদের থাকে তাদের আটা বা ময়দা তো অ্যাভয়েডই করা উচিত, আটার জিনিসও তারা হজম করতে পারেন না। একদম। তো সেক্ষেত্রে আপনি ওর ক্ষেত্রেও 60 থেকে 75 গ্রাম ভাত খেতে পারেন। আচ্ছা। মানে 1 কাপ বা 1.5 কাপ রাইস খেতে পারেন। ব্রাউন রাইস ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেবল দেন হোয়াইট রাইস। আর তার সাথে আপনি হচ্ছে গিয়ে সবজি, পর্যাপ্ত পরিমাণে সবুজ সবজি খেতে পারেন। অবশ্যই আমি বলবো মাটির তলার সবজি, মানে আলু ছাড়া, ঠিক আছে, বারবারই। কারণ আমাদের বাঙালিদের একটা অভ্যেসই রয়েছে, আলু ছাড়া কোনো আলু ছাড়া তরকারি কোনো হয় না। সবজিতেই বোধহয় স্বাদ হয় না এবং কোনো সবজি বোধহয় ভালো হয় না একদম তাই। রান্নাটা, ঠিক আছে। অনেক বাঙালি বাড়িতে কিন্তু আমি এটাও দেখেছি যে তারা রান্নায় চিনি দেয়, ঠিক আছে। এবার মানে আপনার- একটা ব্যালেন্স না হলে ঠিক খেতে ভালো হ্যাঁ, লাগে না। খেতে ভালো লাগে না, টেস্ট হয় না। এবার রান্নায় চিনি দিলে কিন্তু সেক্ষেত্রে সুগার বাড়ার চান্স সবসময় থাকবে। আচ্ছা। রান্নায় চিনির প্রয়োগটা বাঙালি বাড়িতে, যেটা আমি দেখেছি, আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনেছি, যদি সুগারের পেশেন্ট থাকে বাড়িতে, অবশ্যই কিন্তু এই রান্নায় চিনির প্রয়োগটা না করাই ভালো, ঠিক আছে। এবং আবার প্রোটিন ইনটেকের ক্ষেত্রে, সবজি গেল, এবার প্রোটিন ইনটেকের ক্ষেত্রে আপনি সেম চারা মাছ খেতে পারেন, লিন প্রোটিন নিতে পারেন, চিকেন ব্রেস্ট, ঠিক আছে, তার সাথে এগ হোয়াইট, এগুলো চলতে পারে। এই মোটামুটি একটা ওভারঅল সারাদিনের আপনি এই জেনারেলাইজ ডায়েট চার্টটা আপনি মেনটেন করতে পারেন। একেবারে তো চিনি মানে চিনি ব্যবহার করাই যায় না, তো সেখানে চিনির পরিবর্তে কি ব্যবহার করতে পারে একজন ডায়াবেটিস পেশেন্ট? চিনির পরিবর্তে আপনি সুগার ফ্রি পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল। সুগার ফ্রিরও বেসিক্যালি সেক্ষেত্রেও গ্লাইসেমিক ইন্ডেক্স ম্যাটার করে, ঠিক আছে। গ্লাইসেমিক ইন্ডেক্স কম, আপনি সুগার ফ্রি খেতে পারেন। চিনির পরিবর্তে সুগার ফ্রি অল্প করে নিয়ে দেখতে পারেন। বাট চিনি ছাড়া খাওয়ার, মানে চিনিটা তো বেসিক্যালি আমরা চায়েই দিই, ঠিক আছে। এবার রান্নায় চিনি, রান্নায় তো আর সুগার ফ্রি দেওয়া যায় না। এবার রান্নায় চিনিটা আপনাকে বন্ধ করতে হবে, ওটা ছাড়া অন্য উপায় নেই। এবার চায়ে যারা চিনি খান, ঠিক আছে, বা অভ্যস্ত লোক রয়েছেন, তারা সুগার ফ্রি খেতে পারেন, ঠিক আছে। কিন্তু আমার মতে সুগার ফ্রি হোক বা চিনি, দুটোকেই অ্যাভয়েড করা উচিত। চিনি ছাড়া বা সুগার ফ্রি ছাড়াই খাওয়া প্র্যাকটিস করাটাই বেটার। অনেকক্ষণ রোগী নিয়ে আলোচনা হলো, সুগার, ডায়াবেটিস অনেকক্ষণ শুনে ফেলেছি। আমি জানতে চাইবো যে অ্যাজ এ ডাক্তারবাবু, মানে আমাদের বাঙালিদের ডাক্তারবাবু, আপনার এই ক্যারিয়ারের মধ্যে সব থেকে মানে ওয়ার্ডস এক্সপিরিয়েন্স আর সব থেকে একটা দারুণ এক্সপিরিয়েন্সের দুটোর মধ্যে যদি কিছু বলবেন। মানে কেরিয়ার হিসেবে, ক্যারিয়ার হিসেবে যদি ওয়ার্স এক্সপিরিয়েন্স বলেন, তাহলে অবশ্যই কোভিড পিরিয়ডটা দ্যাট ওয়াজ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স, ঠিক আছে। অনেক এক্সপিরিয়েন্স ছিল যেগুলো খারাপ ছিল। যেমন একটা ফ্যামিলিতে, ঠিক আছে, আমার এখনো মনে আছে, আমার হাজব্যান্ড ওয়াইফ, মানে আর দুজন মেয়ে ছিলেন আমাদের, ঠিক আছে। তো হাজব্যান্ড ওয়াইফের জন্যই, মানে তখন কোভিডের সময় বাড়িতে গিয়েও রুগী দেখেছি, ঠিক আছে, যারা আসতে পারছেন না। তো সেক্ষেত্রে যেহেতু আমরা বেরোতে পারতাম, তো আমি বাড়িতে গিয়েও রুগী দেখেছি। সেই সময় মেনলি ওনার ওয়াইফের জন্যই আমাকে ডেকেছিলেন। তো ওয়াইফকে যখন আমি দেখতে যাই, তখন ওনার অক্সিজেন স্যাচুরেশন 92%। আর মোটামুটি বাকি কাশি টাশি ছাড়া অন্য কোনো সিমটম সেরকম ছিল না। তো ওনাকে আমি ইনিশিয়াল মেডিকেশনস দিয়ে আমি বেরোচ্ছি, তখন ওনার হাজব্যান্ডকে আমি দেখছি। হাজব্যান্ড প্রায় মুমূর্ষু, ঠিক আছে, অক্সিজেন চলছে, নেবুলাইজেশন চলছে, স্যাচুরেশন কিন্তু 65%, 70%, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন। তো আমি ওনাকেও দেখে দিই, আমি দেখে অ্যাডভাইস পত্র দিয়ে চলে আসি। 3 দিন বাদ থেকে ওনার হাজব্যান্ড ইমপ্রুভ করা শুরু করে, বাট ওয়াইফ ডিটোরিয়েট করা শুরু করে। বাট আনফর্চুনেটলি তখন বেডের এতটাখানি ক্রাইসিস ছিল, ঠিক আছে, এবং ওনাদের ফিনান্সিয়ালি অতখানি ওনারা ছিলেন না, সাউন্ড ছিলেন না। তো ওয়াইফের ট্রিটমেন্ট বাড়িতেই চলতে থাকে, ওনারা কোথাও ভর্তি করতে পারেননি, সেটা যে কোনো কারণেই হোক।
হাজব্যান্ডেরও ট্রিটমেন্ট বাড়িতে চলতে থাকে, বাট ফর্চুনেটলি হাজব্যান্ড সার্ভাইভ করে যান, বাট ওয়াইফ লস্ট আর লাইফ, ঠিক আছে, আমার ওয়াইফ এক্সপায়ার করে যায়। এটা একটা এক্সপিরিয়েন্স ছিল, ঠিক আছে। আর ভালো এক্সপিরিয়েন্স যদি বলেন, ঠিক আছে, আমি তখন ইন্টার্নশিপে, ঠিক আছে, ফার্স্ট ডে আমার ইন্টার্নশিপের, ঠিক আছে, মেডিকেল কলেজে, আমি সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে MBBS করেছি আচ্ছা। ওখানে। তো একটা আনকনসিয়াস পেশেন্ট এলো, ঠিক আছে। আমি তার আগের দিনই বন্ধুদের কাছ থেকে শুনেছিলাম যে আনকনসিয়াস পেশেন্ট হলে একটা র্যান্ডম ব্লাড গ্লুকোজ চেক করতে হয়, অনেক সময় সুগার ফল করে গেলে হতে পারে। তো আমি ইন্টার্ন সবসময় একটু পেছনের দিকে থাকে, ঠিক আছে। আচ্ছা, তার আগে সিনিয়র মেডিকেল অফিসার থাকেন, হাউস স্টাফরা থাকেন, তারা এই যে মানে পেশেন্টকে আগে হিস্ট্রি নেন। তা আমার শুনতে আমি পেশেন্টের একটা সুগারের হিস্ট্রি আছে, এটা আমি শুনতে পাই। আমি সুগারটা চেক করে দেখলাম সুগার প্রায় 25-এ নেমে গেছে। তো সঙ্গে সঙ্গে চ্যানেল করে, মানে আইভি চ্যানেল করে, আইভি লাইন করে আমরা 25% রেক্সোস ফর যতগুলো দেওয়া উচিত, দুটো অ্যাডভাইস ছিল, দুটো আমরা দিই। দেওয়ার পর পেশেন্ট উঠে বসে যায়, ঠিক আছে। তো এটা ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। প্রথমে একটা ড্রাউজি একদম আনকনসিয়াস পেশেন্ট আসার পরে সে উঠে বসে যাচ্ছে, ঠিক আছে। এটা খুব ভালো একটা যেটা আপনার দ্বারা হয়েছে সেটা, হ্যাঁ, আমি তার একটা না, আমি সাকসেস হয়ে গেছি এবার। আমি আজ থেকে ডাক্তার তখন মনে হয় যে হ্যাঁ, ঠিক আছে, যে এই যে প্রাণ বাঁচানো, ঠিক আছে, রোগীকে সুস্থ করে দেওয়া সাডেন একটা ম্যাজিকের মতো, ওটা একটা ম্যাজিকের মতো, যাদের সুগার ফল করে তারা জানে, ঠিক আছে। মানে হঠাৎ করে একটা মানে সেই মৃত্যুর থেকে একটা নতুন প্রাণ ফিরে পাওয়ার মতো এরকম একটা ব্যাপার আছে এখানে। এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স, ঠিক আছে। রেডিও স্টেশন মানে রেডিও ভেনামে সে কেমন লাগলো? রেডিও ভেনামে এসে অবভিয়াসলি খুব ভালো লাগলো। ইটস আ নিউ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এর আগে আমি ইউটিউবে ভিডিও করেছি, ঠিক আছে, বাট একদম ডিরেক্টলি এরকম মুখোমুখি সাক্ষাৎকার, ঠিক আছে। তো গুড নাইস এক্সপিরিয়েন্স। না, সবাই বলে রেডিও ইন্ডাস্ট্রি প্রায় শেষের দিকে, রেডিও আর শুনবে না আর দর্শক, সে বিষয়ে কি বলবেন? দেখুন, রেডিও ইন্ডাস্ট্রি আপনি শুধুমাত্র শহর কলকাতা দিয়ে বিচার করলেই তো হবে না, ঠিক আছে। পশ্চিমবঙ্গ একটা রাজ্য, সেই রাজ্যে শহরাঞ্চলের মানুষ রয়েছেন, প্রান্তিক গ্রামের মানুষ রয়েছেন, ঠিক আছে। প্রান্তিক গ্রামের মানুষরা কিন্তু এখনও রেডিও শোনেন, তারা রীতিমতো আকাশবাণীও শোনেন, এবং তারা সন্ধেবেলা 7টার সময় যে খবর হয়, ঠিক আছে, এবং স্থানীয় সংবাদ, ন্যাশনাল নিউজ, দেশের খবর যেগুলো, তারা কিন্তু সেগুলো শোনেন। আমি আমার গ্রামের বাড়িতে যখন যাই ঈদের সময় বা কোনো উৎসবের সময়, আমি দেখেছি তাদেরকে রেডিওতে সে খবর শুনতে, ঠিক আছে। তো রেডিও শেষ হয়ে যাচ্ছে এরকম না, বাট সব ইন্ডাস্ট্রিরই যেটা হয় সময়ের সাথে সাথে কিছু চেঞ্জেস আসে, কিছু পরিবর্তন ঘটাতে হয়। কারণ দেখুন, আমরা যখন আমাদের জীবনে প্রথম মোবাইল ফোন আছে, ঠিক আছে, আমরা নোকিয়া ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের নাম জানতাম না, ঠিক আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দের ওয়াজ ভ্যারাইটিস অফ ব্র্যান্ডস, কিন্তু নোকিয়াকে খুঁজে পাওয়া যায় না। বিকজ এটাতে অবশ্যই নোকিয়ার কিছু ফল্ট নিশ্চয়ই ছিল, সময়ের সাথে সাথে তারা সেই ডেভেলপমেন্ট করে উঠতে পারেনি, তাই জন্য আজকে নোকিয়াকে মার্কেটে দেখা যায় না। রেডিও ইজ আ বিগ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এই ইন্ডাস্ট্রিতে অবশ্যই মানুষের শোনার আরেকটা জিনিস, যেটা হচ্ছে কি পেশেন্স, ঠিক আছে। পেশেন্স, এই শোনার ক্ষমতাটাও একটা বড় জিনিস, ঠিক আছে। আমি আরেকজনকে শুনছি, এই শোনাটা যেরকম যিনি বলছেন তারও একটা কর্তব্য যে যাতে শ্রোতারা তাকে শোনেন। আর শ্রোতাদের ক্ষেত্রে এই ধৈর্যটাও থাকাটা জরুরি, এই শোনার ধৈর্যটা থাকাটা, ঠিক আছে। তবে আমার মনে হয় রেডিও ইন্ডাস্ট্রি যেরকমভাবে ডেভেলপ করছে, ঠিক আছে, সেরকম রেডিও চলে যাবে না, রেডিও মানুষ শুনবে। আমরা গাড়িতে যেতে যেতে তো এখনো FM শুনি, ঠিক আছে। অন্যান্য FM স্টেশন যেগুলো রয়েছে সেগুলো তো আমরা শুনি, এখনো শুনি না তো তা তো না। জানলাম অনেক কিছু ডায়াবেটিস নিয়ে, যাদের মধ্যে অনেক মানে কোশ্চেন মার্ক রয়েছে, তার জন্য অনেক কিছু আজকে ডাক্তারবাবু আমাদের কাছে ক্লিয়ার করলেন। আরও কিছু জানতে হলে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের রেডিও ভেনামে। কন্ট্যাক্ট ডিটেলস হলো venamradio@gmail.com। কন্ট্যাক্ট নাম্বার হলো 8169643544। আমাদের সাথে থাকতে হবে ডাক্তারবাবুর সাথে থাকার জন্য। আর যদি ডিরেক্ট যেতে চান, অলরেডি ডিটেলস পেয়ে গেছেন, কন্ট্যাক্ট করুন বিভিন্ন সমস্যার জন্য। এমনই অনেক তথ্য, অনেক নতুন নতুন আড্ডা নিয়ে আপনাদের সাথে আমরা থাকবো আগামী দিনেও। তো দেখতে হবে আপনাদের রেডিও ভেনাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন রেডিও ভেনাম। ভেনাম, জেগে ওঠো কলকাতা। জেগে ওঠো কলকাতা। নমস্কার। নমস্কার।